হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল এসএসসি পরীক্ষার গ্রুপ সিতে 2017-এ যে 15টা ইংলিশ কোয়েশ্চেন এসেছিল সেই কোয়েশ্চেনগুলোর ডিসকাশন করব। সঠিক উত্তর আমরা দেখব কি হতে পারে। এবং এসএসসি স্টাফ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি পরীক্ষা হয় সেখানে তোমরা জানো যে 15 ইংলিশ কোয়েশ্চেন্স থাকে এবং 15টা ইংলিশ কোয়েশ্চেন্স তোমাদের সলভ করতে হবে এবং খুব ইজি কোয়েশ্চেন থাকে। সো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। পরবর্তী এসএসসি গ্রুপ সি পরীক্ষার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। সো আই গেস তোমরা প্রিপারেশনটা এখন থেকে নিতে শুরু করলে পরীক্ষাতে গিয়ে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, Rahim's doctor advised him to dash as a cure for his sore throat. বলছে রহিমের ডাক্তার রহিমকে অ্যাডভাইস করেছিল যে তাকে কি করতে হবে, বাবল করতে হবে, গার্গল করতে হবে, গিগল করতে হবে, গার্গল করতে হবে অ্যাজ আ কিওর ফর হিজ সোর থ্রোট। তার যে গলা ব্যথা হয়েছে, গলায় প্রবলেম হচ্ছে, সেই গলায় প্রবলেমের জন্য, গলা ব্যথা কমানোর জন্য তাকে এই চারটের মধ্যে কোন অ্যাকশনটা করতে বলেছে ডক্টর। দেখো, বাবল মানে কিন্তু ফেনা, বাবল যে সাবান বা সার্ফের যে ফেনাটা তৈরি হয় জলের সাথে মিশে, বাবল বলা হয়ে থাকে। গার্গল, গার্গল শব্দটা আমাদের সবার পরিচিত, আমরা প্রচণ্ডভাবেই অভ্যস্ত গার্গলিংয়ে। যখন গলা ব্যথা হয় বাড়িতে আমরা নিজেরাই গার্গল করে থাকি গরম জল নিয়ে। সো গার্গল মানে হচ্ছে মুখ কুলকুচি করা হচ্ছে, গার্গল করা হচ্ছে। গিগল, গিগল মানে হচ্ছে হাসছে, খুব বোকা বোকা ভাবে যে আমরা হাসাহাসি করি সামটাইমস, খুব হালকা মেজাজে একটা হাসা, তাকে আমরা গিগল বলে থাকি। আর গার্গল, দেখো এই যে গার্গল আছে GAR আর GUR, গার্গল, এই যে GARGLE আছে, গার্গলটা হচ্ছে ভার্ব, ওকে, এটা হচ্ছে অ্যাকশনটা গার্গলিং করা। আর GURGLE গার্গল যেটা আছে সেটা হচ্ছে সেই সাউন্ডটা যেটা হয়, গুড়গুড় করে যে আওয়াজটা হচ্ছে মুখের মধ্যে জল নিয়ে, সেই সাউন্ডটাকে আমরা গার্গল বলে থাকি। আর অ্যাকশনটাকে GARGLE বলে থাকি। সো অপশন বি হবে সঠিক অপশন, কারণ এখানে অ্যাডভাইস করেছে কাজটা করতে। টু এর পরে তুমি ভার্বটা বসাচ্ছ, ইনফিনিটিভ ইউজ করছো, সুতরাং এখানে কিন্তু ভার্বটা হবে যেটা GARGLE, গার্গল। ওকে, কোয়েশ্চন নাম্বার 2, আ গ্রুপ অফ elephants is called a, elephants হাতির দলকে কি বলে? হাতির দলকে হার্ড বলা হয়, HERD, হার্ড। ওকে, এখানে কালেকশন মানে সংগ্রহ, স্কুল মানে তুমি বলতে পারো যে অনেক লোকজন একসাথে যাচ্ছে, বা কোনো স্টুডেন্টরা যেখানে যাচ্ছে পড়াশোনা করছে, বা কোনো একটা কমিউনিটি একই সাথে পড়ছে, তখন তাকে স্কুল বলা হতে পারে। লিটার মানে তুমি বলতে পারো যে কোনো একটা প্রাণীর ধরো একসাথে 4-5টা বাচ্চা হয়েছে, সো ওই 4-5টা বাচ্চাকে একসাথে লিটার বলতে পারো। ওকে, লিটারের আরেকটা মানে হচ্ছে রাবিশ বা জাঙ্ক কোনো কিছু, বা নোংরা কোনো কিছু, আবর্জনা, তাকেও লিটার বলা হয়। আবার একটা প্রাণীর যখন 4-5টা বাচ্চা একসাথে হয়েছে তখন তাদেরকে আমরা লিটার বলে থাকি। কিন্তু এখানে যে সঠিক অপশন সেটা হবে হার্ড, এটা বি হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 3, 1 or 2 stars were still dash in the sky. একটা কিংবা দুটো তারা এখনো পর্যন্ত আকাশে কি করছে? বার্নিং মানে পুড়ছে, তারাগুলো পুড়ছে। টার্নিং মানে এদিক ওদিক ঘুরছে। টুইঙ্কলিং মানে মিটমিট করে জ্বলছে। টিঙ্কলিং, টিঙ্কলিং মানে হচ্ছে আস্তে করে মৃদু একটা আওয়াজ হচ্ছে, টিঙ্কল, মৃদু একটা আওয়াজ হচ্ছে, ঘন্টা মতো বাজছে। এখানে আমরা জানি যে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, সুতরাং স্টার যেটা তারা কি করে, ব্লিঙ্ক করে, মিটমিট করে জ্বলে, তার জন্য আমরা টুইঙ্কলিং এই শব্দটা চুজ করব। সো 1 or 2 stars were still twinkling in the sky. Question number 4, what is the time dash your watch? তোমার ঘড়িতে কটা বাজে? তোমার ঘড়িতে কটা বাজে এটা চোখ বুঝে তোমরা মুখস্থ করে দেবে, মনে রাখবে বাই ইয়োর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এখানে ইনও হবে না, অনও হবে না, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার। এই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না কি লেখা আছে। এই যে আন্ডারস্ট্যান্ড, এই শব্দটাকে রিপ্লেস করতে বলেছে ফ্রেজাল ভার্ব দিয়ে। চারটে অপশন আছে। হোল্ড অন, হোল্ড অন মানে ধরে থাকা, ওয়েট করা, কন্টিনিউ করা। গিভ আউট, গিভ আউট মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া, বিতরণ করে দেওয়া। মেক আউট মানে বুঝতে পারা। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া। গিভ আউট এবং গিভ অ্যাওয়ে এই দুটো কিন্তু একই মানে হচ্ছে। তাহলে এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মানে মেক আউট, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ড করা।
কোয়েশ্চেন নাম্বার 6, পিক আউট দি অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়াল শব্দটার অ্যান্টোনিম, ট্রিভিয়াল মানে হচ্ছে খুব তুচ্ছ কোনো কিছু, খুব ইনসিগনিফিকেন্ট, খুব ছোট একটা ব্যাপার, স্মল থিংস, স্মল ম্যাটার্স, তাকে ট্রিভিয়াল বলে থাকি। এটার অপোজিট কি হবে? বলছে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এটাই হবে সঠিক অপশন। ট্রিভিয়াল মানে যেটা খুব ইনসিগনিফিকেন্ট, খুব ছোট তুচ্ছ কোনো ব্যাপার, ক্ষুদ্র কোনো ব্যাপার, তার অপোজিট কি হবে? খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার। সো অপশন এই হবে সঠিক অপশন। ইনসিগনিফিকেন্ট মানে খুব তুচ্ছ, গুরুত্বপূর্ণ নয় এমন কিছু বোঝাচ্ছে। ফিউটাইল মানে হচ্ছে অনুর্বর কোনো কিছু বোঝাচ্ছে। ফাস্ট মানে প্রচণ্ড দ্রুত। সো অপশন এ হবে সঠিক অপশন, আর এই তিনটে অপশন কিন্তু ভুল দেওয়া আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, পিক আউট দি কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স কোনটা তোমায় চুজ করতে বলেছে। ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। দেখো, ভূপেন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে আর যত একা মানুষজন আছে, যত একা জিনিস আছে, সবাই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন হি কিংবা শি কিংবা ইট কিংবা যে কোনো নাম, একজন মানুষ। তো এখানে ভূপেন, সেও কিন্তু একা, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা যখন প্রেজেন্ট টেন্সে ভার্ব ইউজ করি, তখন সেটা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা হয়। ভার্বের সাথে এস কিংবা ইয়েস যোগ করা হয়ে থাকে। ঠিক আছে, এখানে দেখো যে ভূপেন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভূপেনের পরে যে ভার্বটা বসাবো তার সাথে এস বা ইয়েস যোগ হবে। এখানে দেখো ডু বসানো হয়েছে, এখানে ডু বসানো হয়েছে, এখানে ডিড বসানো হয়েছে, একটাও কিন্তু এখানে ঠিক হয়নি। তাহলে সঠিক অপশন ডাজ আছে। দেখো, ডু ভার্বের সাথে এস বা ইয়েস বসানো রয়েছে। সুতরাং ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, ভূপেন এই রাস্তাটা চেনে না বা এই বিষয়টা সে জানে না, এই পথটা সে জানে না। সো ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, এটা হবে সঠিক অপশন। দেখ, এখানে ডিড নটও হতে পারতো, তুমি এটা পাস্ট টেন্সেও করতে পারতে, কিন্তু ডিড নট যখন বলছি তারপরে আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হতো, কিন্তু সেক্ষেত্রে আমরা এস বসাতাম না, সেক্ষেত্রে শুধু নো বসাতাম। ওকে, ডিড নট নো হতো, নোজ হতো না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি অপশন সিও ভুল হচ্ছে। ওকে, সো অপশন ডি হবে সঠিক, ভূপেন ডাজ নট নো দি ওয়ে। কোয়েশ্চেন নাম্বার 8, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট। আমি আপনাকে এটা বলছি, ইনফর্ম করছি, কিন্তু তার সাথে রিগ্রেট মানে আমি আফসোসের সঙ্গে, আমি দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি। এই রকম যে কথাটা তুমি বলছো বিগিনিং অফ আ লেটার, এটা কি কনভে করছে, এটা কি বোঝাতে চাইছে? এই ধরনের লেটারটা কি বোঝাতে চাইছে? বলছে স্যাড নিউজ, দুঃখের খবর। ডিনায়াল, কোনো কিছুকে তুমি অস্বীকার করছো। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, তুমি কোনো ইনভিটেশন অ্যাকসেপ্ট করছো, ওকে, গ্রহণ করছো। অ্যান্ড এমার্জেন্সি, কোনো রকম খুব তাড়াহুড়ো পড়ে গেছে, কোনো এমার্জেন্সি হয়েছে, তখন তুমি এরকমভাবে লিখছো। দেখো, যখন বলছি আমি গভীর দুঃখের সঙ্গে, রিগ্রেটের সঙ্গে জানাচ্ছি, দুঃখের সঙ্গে জানাচ্ছি, তারপর ডেফিনেটলি সেটা স্যাড নিউজ হবে, দুঃখের কোনো খবর হবে। ঠিক আছে, তাই অপশন এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 9, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার। আপনি কি কিছু মনে করবেন কারটাকে একটু মুভ করতে, একটু সরাতে? মানে আপনি কি দয়া করে কারটাকে সরাবেন? যখন আমরা এরকম করে বলছি উড ইউ মাইন্ড, এরকমভাবে যখন বলছি, তখন সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? কোয়ারি, কোনো কিছু জিজ্ঞাসা বোঝাচ্ছে। পোলাইট রিকোয়েস্ট, খুব বিনম্র কোনো অনুরোধ করছে। অ্যান্ড অ্যাডভাইস, উপদেশ দিচ্ছে। আর সাজেশন, কোনো সাজেশন করছে, ওকে, কোনো কিছু সাজেস্ট করছে। এখানে উড ইউ মাইন্ড, এই যখন উড ইউ দিয়ে আমরা কোনো প্রশ্ন করছি, ইউজুয়ালি তখন আমরা প্রচণ্ড পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করি। ঠিক আছে, ধরো তুমি রেস্টুরেন্টে খেতে গেছো, তখন তোমাকে যে ওয়েটার আছে সে তোমাকে এসে বলছে উড ইউ মাইন্ড টু অর্ডার, আপনি কি দয়া করে মানে অর্ডারটা করবেন? ঠিক আছে, তো এই যে তোমাকে উড ইউ দিয়ে শুরু করছে, এটা কিন্তু খুব পোলাইট একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, খুব বিনম্রভাবে কোনো কথা বলছো, রিকোয়েস্ট করছো, তখন আমরা এরকমভাবে কথাটা বলে থাকি। Question number 10, or is it some more humbly familiar matter of today? এইটা দেখো, দুটো লাইন আছে কবিতার, ইংরেজি কবিতার। এটা খুব বিখ্যাত একটা কবিতা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, সলিটারি রিপার, সলিটারি রিপার বলে। তো সেই সলিটারি রিপারে এই দুটো লাইন রয়েছে। বলছি ইজ ইট সাম মোর হাম্বলে। এখানে কোয়েশ্চেনে কিন্তু মোর শব্দটা আই গেস নেই পরীক্ষাতে, বাট যেহেতু আসল কবিতাতে মোর শব্দটা ছিল, আমি এটা ইউজ করেছি। এনিওয়ে, ইজ ইট সাম মোর হাম্বলে, এই যে হাম্বল কথাটা আছে, ঠিক আছে, কিংবা ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, এই হাম্বল শব্দটার মানে তোমাকে এখানে লিখতে বলেছে। মানে এই লাইন দুটোতে হাম্বল শব্দটার মানে কি? দেখো, হাম্বল মানে হচ্ছে খুব
মানে বিনম্র, ঠিক আছে, প্রচণ্ডভাবে খুব ভদ্র কোনো মানুষ খুব বিনম্রভাবে কথা বলছে, নম্রভাবে কথা বলছে, তখন তাকে আমরা হাম্বল বলে থাকি। বাট এখানে বলছে মোর হাম্বল লে, দেখো খুব মানে তুমি বলতে পারো খুব সাধারণ কোনো গল্প, ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, আজকালকার যে সাধারণ পরিচিত গল্প আমাদের চারপাশের লোকজনকে দেখতে পাই তেমন গল্পের কথা বলা হচ্ছে। তো হাম্বল মানে এখানে খুব সাধারণ, খুব নগণ্য কোনো কিছুর কথা বলা হচ্ছে, অতি সাধারণ কোনো কিছুর কথা। সেক্ষেত্রে হাম্বল কথাটার মানে তুমি এখানে ইনসিগনিফিক্যান্ট বলতে পারো, ইনসিগনিফিক্যান্ট বলতে পারো। দেখো মিক মানে হচ্ছে খুব ভীরু, মিক মানে হচ্ছে খুব ভীরু, ঠিক আছে। কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীরু, কাপুরুষ, ঠিক আছে। উইক মানে দুর্বল। ওকে, সো হাম্বল মানে ইনসিগনিফিক্যান্ট হবে, মানে খুব মানে কোনো কিছু ইম্পর্টেন্ট নয়, ভীষণ সাধারণ, ভীষণ দৈনন্দিন যে কাজকর্মের ঘটনাগুলো তাকে বোঝানো হচ্ছে এখানে। সো হাম্বল বলতে তুমি এখানে ইনসিগনিফিক্যান্ট চুজ করতে পারো। কোয়েশ্চন নাম্বার 11, another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. এই যে চারটে পোর্শন আছে তোমাকে বলতে হবে কোন পার্টে ভুল আছে। বলছে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, মানে এমন একটা কিছু চেঞ্জ যেটা আমাকে হতবুদ্ধি করে দিচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, ব্যাফলিং চেঞ্জ, আমি ঠিক ধরতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে, চেঞ্জটা কি। ওকে, সো এই ব্যাফলিং চেঞ্জটা যেটা আমি বুঝতে পারছি না কীরকম চেঞ্জ, দ্যাট আই নোটিস, যেটা আমি আজকাল দেখছি তার মধ্যে, ইন হিম তার মধ্যে, নাওএডেজ আজকাল, ইজ দ্যাট এটা হলো যে হি সে অ্যাভয়েড করে টু স্পিক টু মি, আমার সাথে কথা বলা। এই চারটে পার্টের মধ্যে ভুলটা কোথায় আছে দেখো, এখানে যে অ্যাভয়েডস ভার্বটা আছে, এই অ্যাভয়েডসের পরে টু স্পিক বলেছে, ইনফিনিটিভ ইউজ করেছে, টু স্পিক ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে ইনফিনিটিভ। ইউজুয়ালি অ্যাভয়েডসের পরে কিন্তু ইনফিনিটিভ বসে না, অ্যাভয়েডসের পরে তুমি জিরান্ড বসাতে পারো, অ্যাভয়েডসের পরে তুমি জিরান্ড বসাতে পারো, মানে জিরান্ড বসানো মানে ভার্বের সাথে আইএনজি বসানো হবে এবং সেটা আসলে কিন্তু নাউনের মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে। এখানে আমি তাই জন্য স্পিকের সাথে স্পিক ভার্বের সাথে আইএনজি যোগ করব, স্পিকিং করব, স্পিকিং। সো অ্যাভয়েডস স্পিকিং টু মি, স্পিকিং। ওকে, এই অ্যাভয়েডসে তোমার ভার্ব হচ্ছে কি অ্যাভয়েড করে, কথা বলা। তাহলে এই যে কথা বলা স্পিকিং, এটা কিন্তু তোমার নাউন, এটা কিন্তু কোনো কাজ নয়। সে কি অ্যাভয়েড করে, কি এড়িয়ে যায়, কথা বলা এড়িয়ে যায়। তাহলে কথা বলাটা কিন্তু কথা বলাটা কিন্তু এখানে তোমার নাউন হচ্ছে, ঠিক আছে। সো তুমি এখানে অ্যাভয়েডস স্পিকিং টু মি, এটা হবে সঠিক উত্তর, সঠিক তোমার সেন্টেন্সটা এখানে তাই হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডি পার্টে ভুল আছে সেন্টেন্সে, তাই অপশন ডি হবে সঠিক অপশন। Question number 12, pick out the correct sentence. Okay, to be intelligence. Okay, এখানে কিন্তু to be intelligent হবে, to be intelligent হবে, intelligence noun হবে না এখানে, to be intelligent এটা adjective হবে, is more essential than being hardworking। সুতরাং এখানে দেখতে পাচ্ছি ভুল হচ্ছে। আর একটাও ভুল হচ্ছে, যখন আমি এখানে to be intelligent বলছি তখন পরের পার্টেও কিন্তু আমাকে টু বি হার্ড ওয়ার্কিং বলতে হবে, আমি বিইং বলতে পারবো না, ঠিক আছে। নেক্সট অপশনে বলছে বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং। এখানে যখন আমি বিইং বলছি তখন পরের পার্টে সেন্টেন্সে টু বি আমি কিন্তু বলতে পারবো না, তখন আমাকে বিইং দিয়েই বলতে হবে। সুতরাং অপশন বিটাও ভুল হচ্ছে। ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর দ্যান বিইং হার্ড ওয়ার্কিং। দেখো এখানেও আবার টু বি করছে, আবার এখানে বিইং করছে, এটা কিন্তু দুরকম করা যাবে না, তোমাকে একই রকমভাবে সেন্টেন্সটা লিখতে হবে। ডি অপশনে বলছে বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিইং হার্ড ওয়ার্কিং। এখানে তুমি যে এই পার্টিসিপেলটা ইউজ করছো বিইং ইন্টেলিজেন্ট, আর এখানে বলছে বিইং হার্ড ওয়ার্কিং, দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু বিইং দিয়ে সেন্টেন্সটা লেখা হচ্ছে, তাই এই সেন্টেন্সটা একদম সঠিক আছে গ্রামাটিক্যালি, তাই অপশন ডি হবে সঠিক অপশন। ওকে, যে বিইং ইন্টেলিজেন্ট মানে ইন্টেলিজেন্ট হওয়াটা ইজ মোর এসেনশিয়াল, খুব বেশি দরকারি, কার থেকে, হার্ড ওয়ার্কিং থেকে। হার্ড ওয়ার্কিং বা কঠিন পরিশ্রমী হওয়ার থেকেও বুদ্ধিটা থাকা কিন্তু বেশি জরুরি। Question number 13, write an abstract of his essay. তার যে প্রবন্ধটা এসে তার একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে বলা হয়েছে। অ্যাবস্ট্রাক্ট শব্দটার মানে কি? সামারি, সারাংশ, টাইটেল,
প্ল্যান, কনক্লুশন। কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। দেখো অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কোনো একটা বিষয় থেকে তুমি কোনো কিছুকে টেনে বার করছো, অ্যাবস্ট্রাক্ট করছো, তার মানে সেই বিষয়টা সামারি, সংক্ষিপ্ত সার, সেটা হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 14, I'll try to be on time but do not worry when I'm late. এখানে চারটে পার্ট আছে সেন্টেন্সে, তোমাকে বলতে হবে কোথায় ভুল আছে। I'll try, আমি চেষ্টা করব, to be on time, সময় মতো আসতে, but do not worry, কিন্তু চিন্তা করো না, when I'm late, যখন আমি দেরি করে আসি। দেখো আমি সময় মতো আসার চেষ্টা করব, কিন্তু চিন্তা করো না যদি আমি লেট করে আসি। দেখো অটোমেটিক্যালি কিন্তু একটা যদি সেন্স আসছে, হোয়েন কিন্তু আসছে না, যখন লেট করে আসি তাই বলছে না। আমি যদি লেট করে আসি তাহলে তুমি চিন্তা করতে পারো, সো চিন্তা করো না। সো এখানে আমি হোয়েনের বদলে কিন্তু ইফের একটা সেন্স পাচ্ছি। ইফ আম লেট, যদি আমি দেরি করে আসি তাহলে তুমি চিন্তা করো না। সো আমি এখানে হোয়েনের বদলে ইফ বসাচ্ছি, তাই পার্ট ডিতে আমি দেখতে পাচ্ছি ভুল আছে। এখানে হোয়েন দিয়ে ক্লজটা হবে না, এখানে ইফ দিয়ে ক্লজটা হবে। কোয়েশ্চেন নাম্বার 15, the boys who wanted to play football were disappointed when it rained. ছেলেরা যারা কিনা চেয়েছিল ফুটবল খেলতে, were disappointed, তারা কি হলো, প্রচণ্ডভাবে হতাশ হয়ে গেল, when it rained, যখন বৃষ্টি পড়লো। এই যে অ্যাবভ সেন্টেন্সটা দেওয়া আছে, তোমাকে বলতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, মিক্সড সেন্টেন্স। কি সেন্টেন্স? দেখো দ্য বয়েজ, এখানে সাবজেক্ট আছে দ্য বয়েজ, তারপরে বয়েজের সম্পর্কে দেখো হু বলা হচ্ছে, হু থেকে একটা ক্লজ শুরু হয়ে গেল, হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, যারা ফুটবল খেলতে চেয়েছিল। এখানে কিন্তু আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ পেলাম, সাবঅর্ডিনেট ক্লজ পেলাম, ওকে। তারপরে দেখতে পাচ্ছি ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড, এই যে ছেলেরা, এই যে বয়েজ, এই সাবজেক্টের ভার্বটা কিন্তু ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড হলো। ছেলেরা যারা কিনা ফুটবল খেলতে চেয়েছিল তারা ডিসঅ্যাপয়েন্টেড হলো, তাহলে এই বয়েজ সাবজেক্টের মেন সাবজেক্টের ভার্ব কিন্তু ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড ছিল, ওকে। তারপরে আবার বলছি when it rained, আবার দেখো একটা বলছে ক্লজ when it rained, আবার একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করা হয়েছে। তার মানে এই সেন্টেন্সে আমরা দুটো সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাচ্ছি, যে হু ওয়ান্টেড টু প্লে ফুটবল অ্যান্ড when it rained, ওকে। সো এই সাবঅর্ডিনেট ক্লজ যখন সেন্টেন্সে থাকে একটা বা তার বেশি, তখন সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি, কমপ্লেক্স সেন্টেন্স। তাই অপশন এ হবে সঠিক অপশন। কম্পাউন্ড সেন্টেন্স যখন দুটো সেন্টেন্সকে তুমি কি করছো, অ্যান্ড বা বাট কিংবা এরকম কোনো কনজাংশন দিয়ে তুমি যোগ করছো, তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। সিম্পল সেন্টেন্স যেখানে কোনো রকম কোনো অ্যান্ড বাট দিয়ে কোনো কিছু যোগ, মানে কোনো দুটো সেন্টেন্সকে যোগ করা হচ্ছে না, কিংবা কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, একটাই প্রিন্সিপাল ক্লজ থাকছে, তখন তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়ে থাকে। সো অপশন এ হবে সঠিক অপশন। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো প্রশ্ন উত্তর নিয়ে কনফিউশন হয়, ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।